দেখেন এই যে বাংলাদেশের যে লোকসঙ্গীত বা লোকসঙ্গীতের দিকে যদি একটু আগাই, তো দেখেন বাংলাদেশে যে ভাওয়াইয়া গান, ঠিক আছে, ভাওয়াইয়া গানের প্রধান বাদ্যযন্ত্র কোনটি বলেন তো? পারলেন না? ভাওয়াইয়া গানের প্রধান বাদ্যযন্ত্র হচ্ছে দোতারা। ভাইয়া ভাওয়াইয়া। হ্যাঁ, ভাওয়াইয়া গানের প্রধান বাদ্যযন্ত্র দোতারা। তারপর দেখেন এই যে লেটো গান নৃত্যের সাথে পরিবেশনা করা হয়। হ্যাঁ, এই যে লেটো গানে বলেন তো আমাদের কোন শিল্পী যুক্ত হয়েছিল? কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, কত সালে? সরি সরি, এটা সালটা মনে নাই। বলেন তো লেটো গানের সাথে কোন শিল্পী যুক্ত ছিল? হ্যাঁ, কাজী নজরুল ইসলামই। তারপর দেখেন এই যে বাংলার লোকসঙ্গীতের কয়টা ভাগে ভাগ করা হয় বলেন তো? 24টা ভাগে। আমাদের বাংলার যে লোকসঙ্গীত, বাংলা লোকসঙ্গীত কয় ভাগে ভাগ করা হয়? 24 ভাগে। 24 ভাগে। এগুলো একটু মাথায় নেন জাস্ট। আমি নোটগুলো দিব আপনাদের, আপনারা যতটুকু পারেন আপাতত লিখেন আস্তে আস্তে। আমি যেগুলো বলতেছি একটু লিখেন, চেষ্টা করেন লেখার। নোটগুলো দেওয়া হবে, তো কেউ বসে থাকেন না। তারপর দেখেন আমি প্রথমেই যে 24টা ভাগ বললাম, এর প্রথমে আসতেছে ভাওয়াইয়া, ঠিক আছে। এটা হচ্ছে ভারতের কুচবিহার আর বাংলাদেশের রংপুর, ঠিক আছে। আর এর প্রধান যন্ত্র হচ্ছে দোতারা, অর্থাৎ ভাওয়াইয়া গানের প্রধান যন্ত্র দোতারা। আর এই ভাওয়াইয়া গান গাওয়া হয় হচ্ছে কুচবিহার আর রংপুর জেলার, ঠিক আছে। তারপর দেখেন ভাটিয়ালি। ভাটিয়ালি আর ভাওয়াইয়ার ভিতর কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, তো ভাটিয়ালি গান কোন কোন অঞ্চলে গাওয়া হয়? টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা। তারপর বাউল গান। বাউল গান হচ্ছে মূলত লালন গীতি, ঠিক আছে। যেমন আমাদের কুষ্টিয়া জেলার লালন আছেন, তারপর আছে সিরাজি আছেন। এই বাউল গান কোন কোন অঞ্চলের জন্য এইগুলো হচ্ছে গাওয়া হইতো? যেমন কুষ্টিয়া আর আছে যশোর জেলা। তারপর হচ্ছে মুর্শিদি। মুর্শিদি গান হচ্ছে আপনার, মুর্শিদি অর্থ কি বা মুরিদ বা ভক্ত, আর আছে মুর্শিদি অর্থ কিন্তু গুরু, অর্থাৎ ভক্ত ও গুরুর সমন্বয়ে যে গানগুলো সেটাই হচ্ছে মুর্শিদি গান। হ্যাঁ, তারপর হচ্ছে মারফতি বা মরমি। যে মরমি গানগুলো গাওয়া হয় সেগুলোরে বলা হয় মারফতি। এই মরমি গানগুলো বা মারফতি গানগুলো কোথায় গাওয়া হয়? সিলেট, ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখবেন, মরমি কিন্তু একটি সাহিত্য, ঠিক আছে। তারপর দেখেন যে কবি গান। কবি গানের নাম শুনছেন না? কবি গানগুলো হচ্ছে সরকার ও কবিয়াল হিসেবে গাওয়া হয়। যেমন কোন বিষয় বা কোনো বস্তু, তারপর হচ্ছে কবিদের নিয়ে যে গান, এটা হচ্ছে কবি গান। এটা হচ্ছে এর প্রধান বাদ্যযন্ত্র কিন্তু দোহার। তাহলে এইখানে দেখেন বাদ্যযন্ত্রের কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। তো এই কবি গানের প্রধান বাদ্যযন্ত্র কোনটি? দোহার। হ্যাঁ, তারপরে হচ্ছে ভাওয়াইয়া গানের প্রধান বাদ্যযন্ত্র? দোতারা। হ্যাঁ, গুড। তারপর দেখেন এই যে টপ্পা গান আছে, ঠিক আছে। যে মনে করেন যে টপ্পা গান আছে, যে গানগুলো আপনার হচ্ছে রাগ, গানের কিন্তু আর একটা অংশ হচ্ছে রাগ, ঠিক আছে। আর এই রাগশ্রয়ী বা যে রাগশ্রয়ী যে ভাব বা যে মূর্তিটা সৃষ্টি করে, তারপর সেই গানটাই হচ্ছে টপ্পা গানের। টপ্পা গানের জনক হচ্ছে রামনিধি গুপ্ত। টপ্পা গানের জনক রামনিধি গুপ্ত। তারপর হচ্ছে লেটো গান। এই লেটো গান আছে যাত্রাপালা। আমাদের যে বর্তমানে যে যাত্রাপালা না, ওই যে গান আর নৃত্যের সমন্বয়ে যে গান, সেটা হচ্ছে লেটো গান। এই লেটো গান কিন্তু বর্তমানে যাত্রাপালা, এটা হচ্ছে নৃত্যের সাথে পরিবেশনা করা হয় লেটো গান। তারপর হচ্ছে আলকাপ। আলকাপ যে গান, এটা হচ্ছে রাজশাহী আর হচ্ছে পালা গানের সাথে নাচা হয়। এটা হচ্ছে আলকাপ যে গান, এটা হচ্ছে রাজশাহী জেলা, আর হচ্ছে পালা গানের সাথে নাচ, মানে পালা গানের সাথে নাচের সম্পর্ক আছে। তারপর গম্ভীরা, এটা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের যে শিব পূজা আছে না, শিব পূজাকে কেন্দ্র করে যে আর কি গানটা গাওয়া হয় সেটা হচ্ছে গম্ভীরা, ঠিক আছে। তা দেখেন এই গম্ভীরা হচ্ছে রাজশাহী জেলারই গান। এই গম্ভীরা হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে আদ্যের গম্ভীরা আর হচ্ছে পালা গম্ভীরা। তো দেখেন সারি গান। ভাইয়া ওই ভাই, গম্ভীরের আগেটা আবার একটু বললে ভালো হইতো। গম্ভীরার আগে থেকে বলতে? গম্ভীরের আগে যেটা বললেন না যে গানটা সম্পর্কে, ওইটা একটু আবার বললে ভালো হইতো। আচ্ছা, আলকাপ। জি জি। আলকাপ হচ্ছে রাজশাহী জেলার গান, ঠিক আছে। এটা পালা গান।
পালা গান আছে না, এই পালা গানে যে নাচের সাথে যে গানটা গাওয়া হয় এটা হচ্ছে আলকাপ, আর এটা হচ্ছে রাজশাহী অঞ্চলের একটি গান। তারপর হচ্ছে আচ্ছা ভাইয়া। গম্ভীরা। হ্যাঁ, কিছু কোনো প্রশ্ন আছে? না ভাইয়া ভাই, গম্ভীরা তো হচ্ছে চাঁপাই নবাবগঞ্জের গান না? রাজশাহী রাজশাহীর অন্তর্ভুক্ত তো চাপাই, তাই না? হুম। তাইলে আমরা তো অঞ্চল বলতেছি, আমরা তো কোনো জেলা বা মানে এই বিষয়টা ইয়ে করতেছি না। আপনি কিছু অঞ্চলভেদ কিছু গান আছে না, যেমন মনে করেন যে বাউল গান বা লালন যে গানটা বা বাউল গান, এটা তো কুষ্টিয়া বা আমাদের এই যশোর অঞ্চল ছাড়া আর কি কোথাও গাওয়া হয়? মানে এর উৎপত্তি কি ওই জেলার বাইরে? না ভাইয়া। তো এই বিষয়গুলোই আর কি। তারপর দেখেন জারি গান, যে কারবালার শোক নিয়ে যে যে গানটা গাওয়া হয় সেটা হচ্ছে জারি গান। তারপর সারি গান, সারি গান হচ্ছে যে ছাদ পেটানো যে গানগুলো গাওয়া হয়, তারপর নৌকার মাঝিরা যে গানগুলো গায় এটা হচ্ছে সারি গান। তো লেগেছিস। তারপর দেখেন এই যে ঘাটু গান, ঠিক আছে, এটা ময়মনসিংহ ও সিলেট জেলায় অর্থাৎ হাওর অঞ্চলে নৌকার উপরে যে গানগুলো গাওয়া হয়েছে ঘাটু গান। তো আপনারা এই যে, হ্যাঁ, যে আপনার যে ঘাটু গানের সাথে সম্পর্কিত একটা বিষয় আছে, ঘেটুপুত্র কমলা, এটা হচ্ছে হুমায়ুন আহমেদ রচিত। ঠিক আছে, এই বিষয়গুলো মনে রাখেন, হুমায়ুন আহমেদ রচিত ঘেটুপুত্র কমলা। তো অর্থাৎ এই ঘাটু গানটা হচ্ছে ময়মনসিংহ আর সিলেট জেলার আর হচ্ছে হাওড় অঞ্চলের গান, ঠিক আছে। হ্যাঁ, এই ঘাটু গান সম্পর্কিত কিন্তু হুমায়ুন আহমেদের সিনেমা আছে, সেটা হচ্ছে ঘেটুপুত্র কমলা। তারপর দেখেন গাজীর গান, গাজীর গান হচ্ছে ফরিদপুর, নোয়াখালী, সিলেট, চিটাগাং অর্থাৎ চট্টগ্রাম। তারপর হচ্ছে মাইজ ভান্ডারি, ঠিক আছে, এটা হচ্ছে চট্টগ্রাম অঞ্চলের গান। তারপর হচ্ছে ধূপ নৃত্য, এটা হচ্ছে ফরিদপুরের। তারপর হচ্ছে বল নৃত্য, এটা হচ্ছে আপনার যশোর জেলার। তারপর হচ্ছে সাম্পানের গান, এটা চট্টগ্রাম। তারপর ধামাইল, এটা সিলেট নৃত্যের সাথে গাওয়া হয়, সিলেটি গান, এটা নৃত্যের সাথে গাওয়া হয়। তারপর দেখেন আরো আছে যে বিয়ের গীত, এটা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের গান, বিয়ের গীত মুসলিম সম্প্রদায়ের গান। তারপর হচ্ছে কীর্তন, এটা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের গান, এটা হচ্ছে দেবদেবীর কীর্তন বা দেবদেবীর আরাধনা সম্পর্কিত যে গান, সেটাই হচ্ছে আপনাদের কীর্তন গান। তারপর হচ্ছে ভাদু, ভাদু গানটা হচ্ছে ভারতের মালভূম ও নীলমণি সিংদেও, অর্থাৎ ভাদু হচ্ছে ভারতের মালভূমির যে গান, সেটা হচ্ছে ভারতের মালভূমি যে গান, সেটা হচ্ছে ভাদু গান। আর এর জনক হচ্ছে নীলমণি সিংদেও, ভাদু গানের জনক নীলমণি সিংদেও। আর শেষ হচ্ছে আখড়াই, এটা পশ্চিমবঙ্গের আঞ্চলিক গান। আর এটা চন্দ্র রাজার গীত বলে অনেকে এটা, ঠিক আছে। এই আর কি দেখেন, আর গানের কিছু বিষয় আছে, যেমন দেওয়ান হাসন রাজা আছে, তারপর শাহ আব্দুল করিম, তারপর সম্রাট আব্বাসুদ্দিন, এরা কিন্তু খুব বিখ্যাত ব্যক্তিত্ব। এই ব্যক্তি সম্পর্কে আপনাদের কি ধারণা রাখা লাগবে এই আর কি। তারপর আরো কিছু বিষয় আছে, এগুলো গানের ব্যতিক, গানের বাইরে আর কি। যেমন যে পাঁচালী, ঠিক আছে, পাঁচালী জিনিসটা আছে প্রতি বৃহস্পতিবারে হিন্দু ধর্মবিদের মানে একটি পূজা, অর্থাৎ লক্ষ্মী পূজার যে ব্রত কথা সেটা হচ্ছে পাঁচালী। লক্ষ্মী পূজার যে ব্রত কথা সেটা হচ্ছে পাঁচালী। আর এই পাঁচালীর জনক হচ্ছে বা স্রষ্টা আছে, পাঁচালী যিনি লেখেন তিনি হচ্ছে লক্ষ্মীকান্ত সেন। তারপর বাদী, অর্থাৎ কৃষিজীবী মানুষের দলবদ্ধ যে গান, এটা হচ্ছে বাদী গান। তারপর বাদদানির গান, অর্থাৎ বাদদানি মানে কি বেদে, অর্থাৎ বেদে বা সাপুরারা যে গান গাইতো এক সময়, এখন এগুলো দেখা যায় না অবশ্য, এটা হচ্ছে বাদদানির গান। তারপর কুষাণ গান, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার যে গানগুলো গাওয়া হইতো সেটা হচ্ছে কুষাণ গান। কোন প্রশ্ন গান আছে থেকে কেমন সম্পর্কিত? প্রশ্ন আসে ভাইয়া? হ্যাঁ বলেন। গান থেকে কেমন প্রশ্ন আসে? গান থেকে প্রশ্ন আছে, ওই যে বললাম যে লয় তাল মাত্রা, আপনার হচ্ছে লাস্টে যে বিষয়গুলো বললাম না, এগুলো জাস্ট গুরুত্বপূর্ণ বিষয় আছে এখানে। এই যে গম্ভীরা, ঠিক আছে, গম্ভীরা আছে। তারপর হচ্ছে যে জারি গান, সারি গান, তারপরে যে ঘাটু গান, অর্থাৎ ঘাটু গানের সাথে কিন্তু হুমায়ুন আহমেদের সম্পর্কিত। তো কিছু বিষয়গুলো আছে আপনাদের, তেমন হচ্ছে ভাওয়াইয়া গান,
তারপরে হচ্ছে লালন গান, এই বিষয়গুলো মনে রাখতে হবে। কিছু এর ভিতর তো সব পড়া লাগবে এমন না, সব বিষয়গুলো আপনাদের বললাম। আর কিছু বিষয় আছে যেগুলো আপনি বুঝবেন, যেমন এই যে প্রথমে বললাম যে এর ভিতর গুরুত্বপূর্ণ আছে ভাওয়াইয়া গান, ভাটিয়ালি গান, এই দুটোর ভিতর কিন্তু পার্থক্য আছে। তারপর হচ্ছে এই যে ঘাটু গান, তারপরে যে গাজির গান, তারপর লেটো গান, এই আর কি। ভাইয়া সবটা তো নোট করতে পারিনি এখন, হ্যাঁ কি ভাইয়া। করব? স্যার নোটটা দেওয়া হবে আপনাদের পেইড গ্রুপে, যে ইয়াটা আছে ওইখানে দেওয়া হবে। তো যারা এখনো পেইড গ্রুপে নাই তারা যুক্ত হয়ে যান, এই আর কি। তো নোটগুলো পেয়ে যাবেন আপনারা, সমস্যা নাই। তারপর দেখেন আর কোনো প্রশ্ন আছে এই সম্পর্কিত, গান সম্পর্কিত? না ভাইয়া। আচ্ছা, তারপর আমাদের বাংলাদেশি যে উপজাতি সম্পর্কিত কিছু খুঁটিনাটি তথ্য বা কিছু ছোট শর্টকাটে বলি। যেমন বাংলাদেশি উপজাতির ভিতর খাসিয়া অন্যতম। যেমন খাসিয়ার যে গ্রাম, ঠিক আছে, এই গ্রামগুলোরে বলে পুঞ্জি। আর খাসিয়াদের অবস্থান হচ্ছে সিলেট আর হচ্ছে হবিগঞ্জ। আর খাসিয়াদের প্রধান হচ্ছে কিন্তু রাজা। আর খাসিয়ারা বেশিরভাগ হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী। তারপর হচ্ছে রাখাইনদের ভিতর আপনার হচ্ছে এদের আদি নিবাস মিয়ানমার কিন্তু বর্তমানে এদের বাসস্থান হচ্ছে পটুয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার। রাখাইন হচ্ছে দক্ষিণ অঞ্চলে বসবাস করে, এদের আদি নিবাস মিয়ানমার। তো এদের ধর্মীয় উৎসব হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা, অর্থাৎ এরা সবাই বৌদ্ধ জাতি। তারপর দেখেন আমরা যে বর্ষবরণ অনুষ্ঠানটা পালন করি, এদের বর্ষবরণের অনুষ্ঠান হচ্ছে সান্দ্রে। তারপর এদের উৎসব আছে মুৎসলং। তারপর হচ্ছে গারোদের প্রধান উৎসব আছে ওয়ানগালা। গারোরা খ্রিস্টান ধর্মাবলম্বী। গারোদের অঞ্চল আছে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা। এরা বর্ষবরণে বৈশাখী উৎসব হিসেবে পালন করে। এদের ঐতিহ্যবাহী ধর্ম আছে সাংসারিক, এটা গুরুত্বপূর্ণ। গারোদের ঐতিহ্যবাহী ধর্ম সাংসারিক। তারপর মুরং বা মুরো, এই মুরোদের ধর্ম হচ্ছে তোরাই দেবতা, এদের ধর্ম তোরাই। দেবতা আছে রো বা ওরেং। মুরংদের বর্তমান নিবাস হচ্ছে বাংলাদেশের বান্দরবান জেলা। এদের পোশাক হচ্ছে ওয়াংলাই। তারপর হচ্ছে ত্রিপুরা, এই বিষয়গুলো আপনারা দেখবেন। ত্রিপুরা আছে, সাঁওতাল, মণিপুরি। তো মণিপুরি থেকে আর একটা বিষয়, এটা গুরুত্বপূর্ণ, এটা 1718 সালে আসা। মণিপুরীদের যে আদি নিবাস, যেমন সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, এই বিষয়টা মনে রাখবেন। তারপরে এদের যে নাচ, এই নাচরে গোপী নাচ বলে। এটা একটা এটা একটা ঐতিহ্যবাহী নাচ। মণিপুরি থেকে প্রশ্ন আসে, এই আর কি। আর বাংলাদেশের যে উপজাতির ভিতর একমাত্র মুসলিম উপজাতি হচ্ছে, মুসলিম উপজাতি দুটো, একটা হচ্ছে পাঙ্গন আর একটা হচ্ছে লাউড়া। আর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কম যে উপজাতির ভিতর সবচেয়ে কম জনগোষ্ঠী, একটা হচ্ছে খুমি আর চক। আর উপজাতি একদমই বাংলাদেশের কোথাও একদমই কোনো উপজাতি নাই, সেটা হচ্ছে খুলনা জেলাতে। তারপর হচ্ছে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, এটা 2রা ডিসেম্বর। এই বিষয়গুলো আর কি মনে রাখবেন। প্রশ্ন আছে আর কোনো? না ভাইয়া। আচ্ছা, এবার দেখেন আমাদের এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির নাটক বিভাগে না ভাইয়া। হ্যাঁ, আমি বলি। আচ্ছা, আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের যে প্রতিষ্ঠাতা তিনি হচ্ছে সেলিম আল দীন। তো সেলিম আল দীন কিন্তু গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেক প্রশ্নই আসে প্রতি বছর। তো দেখেন সেলিম আল দীন তো বললামই ভারতের ফেনীগাজীতে জন্মগ্রহণ করেন, সরি, বাংলাদেশের ফেনীর সোনাগাজীতে জন্মগ্রহণ করে। হ্যাঁ, ফেনী জেলার সোনাগাজীতে জন্মগ্রহণ করে সেলিম আল দীন। তো সেলিম আল দীন উনি কিন্তু একজন নাট্যকার ও গবেষক। হ্যাঁ, তো সেলিম আল দীন টোটাল নাটক লিখেছে আছে 17টি। আর তিনি যে থিয়েটারের সাথে যুক্ত ছিলেন, সেই থিয়েটারের নাম আছে ঢাকা থিয়েটার নাট্যদল। ঠিক আছে, সেলিম আল দীন যে থিয়েটারের সাথে যুক্ত ছিলেন সেটা আছে ঢাকা থিয়েটার নাট্যদল। আর এর টোটাল নাটক লেখেন হচ্ছে 17টি। যেমন এই দেখেন, স্বর্ণবোয়াল আছে, ধাবমান, নিমজুন, যৌবতী কন্যার মন, বাসন পুত্র, তারপর শকুন্তলা, মুনতাসির ফ্যান্টাসি, কেরামত মঙ্গল, কীর্তন খোলা, সংবাদ কার্টুন, জন্ডিস, বিবিধ বেলুন, এইসব আর কি, প্রাচ্য।
তারপর দেখেন এই যে সেলিম আল দিন মুক্ত মঞ্চ কোথায় অবস্থিত বলেন তো? সেলিম আল দিন মুক্ত মঞ্চ হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেই অবস্থিত, ঠিক আছে? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অনেকেই মানে আপনাদের আর কি জানাই রাখলাম। সেলিম আল দিন মুক্ত মঞ্চ জাহাঙ্গীরনগরেই অবস্থিত, আর সবথেকে বড় শহীদ মিনার কিন্তু জাহাঙ্গীরনগরেই অবস্থিত। ভাই আমি অ্যান্সারটা তারপর দেখেন জানতাম সেলিম কিন্তু আল দিন মুক্ত দিইনি মঞ্চ ভয়তে। জাহাঙ্গীরনগরে। তারপর আছে থিয়েটার স্টাডিজ, তার যে পত্রিকা ছিল, ঠিক আছে? এটা আছে, বলেন। আমি ভাবছি অ্যান্সারটা হবে না এর জন্য বলিনি, কিন্তু আমি জানতাম মুক্তমঞ্চটা জাবির ভিতরে। হ্যাঁ, বলতে হবে, ভুল হোক সমস্যা নেই, ভুল থেকেই তো শিখবেন, তাই না? কিন্তু বিষয়গুলো বলতে হবে যে এই আর কি। জি ভাইয়া। আচ্ছা দেখেন তার যে পত্রিকা, ঠিক আছে, সেটা হচ্ছে থিয়েটার স্টাডিজ। সেলিম আল দিনের যে পত্রিকা সেটা হচ্ছে থিয়েটার স্টাডিজ। তার এসে গবেষণাধর্মী নির্দেশনা, এগুলো হচ্ছে থিসিস বলে, যে গবেষণাধর্মী নির্দেশনা, এগুলো হচ্ছে মহুয়া, দেওয়ানা আর মদিনা, ঠিক ভাইয়া আছে? পত্রিকা পত্রিকাটা হচ্ছে থিয়েটার স্টাডিজ। তারপর দেখেন তিনি যে পুরস্কার পাইছেন, আমাদের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 1984 সাল, তারপর 21 পদক, তারপর জাতীয় চলচ্চিত্র পুরস্কার 1994। হ্যাঁ, আর বর্তমানে যে আমাদের রিসেন্ট হচ্ছে স্বাধীনতা পদক পুরস্কার পাইছে। তো এই চারটা এই বিষয়গুলো মনে রাখেন আর কি। তো আর কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। আচ্ছা, কার কোনো প্রশ্ন নাই? ভাইয়া একটা কথা জিজ্ঞাসা করতাম। হ্যাঁ বলেন। এই যে এই বিভিন্ন গানের যে এই বিষয়গুলোর মানে গুছানো কোনো বইতে কি লেখা আছে, বা এই যে জাবির যে তথ্যগুলো এগুলো কোন বইতে গুছানো বা পাবো সেটা? হ্যাঁ, সবকিছু যে আপনার বই দিবে, বই প্রোভাইড করবে তা কিন্তু না, আপনার নিজেকেও কিছু মানে বেছে বেছে বের করতে হবে। হ্যাঁ, হ্যাঁ তা আপনি তো একটা, জানি, কিন্তু হ্যাঁ আমি মানে বলি। ওইভাবে কোথাও আমি ওইভাবে পাইতেছি না জাবির সবকিছু, মানে জাবির সম্পর্কে কোনটা কি, যে আপনি যে যেমন মুক্তমঞ্চের কথা বললেন ওই সব পাইতেছি না, এর জন্য। দেখেন এইগুলো আপনার নিজেরই রিসার্চ করে বের করা লাগবে, ঠিক আছে? এইগুলো আপনারা কেউই দেবে না, আর আমরা তো আপনাদেরই বলতেছি আর কি। না ভাইয়া, হচ্ছে এগুলো এমনিতে জোবাইস জিকে কিংবা এমপি যে বাংলাদেশ সিরিজ যেটা আছে ওইটা তো পাওয়া যাবে, মূলত গোছানো লেখা থাকে। হ্যাঁ, তো আমরা এই যে আপনাদের যে এত চিন্তা ভাবনা করার দরকার নেই, আমরা নোট দিব, ঠিক আছে? চাপ নাই। আচ্ছা ভাই। হ্যাঁ ভাইয়া, নোটটা পিডিএফ দিলে ভালো হবে। পিডিএফ আকারে দেওয়া হবে, সমস্যা নাই। এগুলো আপনাদের দেখেন জাহাঙ্গীরনগরে কিছু জিএসটি বিষয় আছে, যেমন আছে মীর মোশাররফ হল, তারপর আছে আপনি বিষয়গুলো উইকিপিডিয়া, গুগল এখান থেকেই পাবেন। যেমন হল হচ্ছে সব থেকে মানে আমাদের ক্যাম্পাসের সব থেকে বড় হল হচ্ছে মীর মোশাররফ। তারপর হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় শহীদ মিনার, এটা হচ্ছে আপনার জাহাঙ্গীরনগরে অবস্থিত। তারপর আর কি এই যে তারপর সেলিম আল দিন মুক্তমঞ্চ নাটকের হচ্ছে আপনার স্থপতি বলা যায় এক হিসেবে, এই আর কি। আচ্ছা আমি ভাইয়া একটা প্রশ্ন হ্যাঁ বলেন। ছিল, হ্যাঁ জাহাঙ্গীরনগরে তো ছেলে মেয়েদের আলাদা আলাদা সিট নির্ধারণ করা আছে, হ্যাঁ তাহলে ওভাবে যদি হিসাব করি আমি 18টা সিটের জন্য এক্সাম দিব। হ্যাঁ, তা আপনার এক্সেপ্টেন্স জন্য রেট অনেক কমে যায় না, এখানে অনেক হার্ড হবে। হার্ডের তো কিছুই নেই, আপনি পরীক্ষা দিতে আসবেন, আপনার জন্য একটা সিট আছে। এখন আপনার ওই একটা সিট কিভাবে নিতে হবে এটা আপনার পড়াশোনা করে আসতে হবে। আর এখানে যে আচ্ছা, পড়াশোনা করে আসবেন তা কিন্তু না, আপনার ড্রয়িং সেন্স ভালো হওয়া লাগবে আর কি। প্র্যাকটিক্যাল এখানে তো আরো আটটা কি, প্র্যাকটিক্যালে আটটা কিরকম কি দেয়, মানে কি লাইভ ফিগার থাকবে। সম্পর্কিত? লাইভ ফিগারে কি কি আসে ভাইয়া? যেমন দেখেন আপনার একটা মানে লাইভ ফিগারে মডেল সামনে থাকবে, সেখান থেকে আপনার আঁকা লাগবে। আর ভাইয়া হচ্ছে মানে ওইখানে কি হচ্ছে আমাদের চেয়ার টেবিলে বসতে যায় নাকি হচ্ছে ফ্লোরে বসতে দেয়? আচ্ছা ভাইয়া, এইগুলোর ধারণা তো আপনার হচ্ছে গত সেশনের যে প্রশ্নগুলো ছিল এগুলো দেখলেই তো হয়ে যায়, তো এগুলো নিয়ে তো এত
কথা বলার কিছু নাই। হ্যাঁ, এটাই আর কি। আপনারা প্রশ্ন অ্যানালাইসিস করেন না, এটাই হচ্ছে আপনাদের বড় সমস্যা। আপনারা শুধু শোনেন কি পড়বো কি পড়বো, কিন্তু কিছুই পড়েন না। আপনাদের পড়তে হবে, না পড়লে তো বুঝবেন না, তাই না? আপনার প্রশ্ন, একটা প্রশ্ন আপনি পড়বেন, প্রশ্নটা নিয়ে আপনারা আলোচনা মানে বিষয়টা নিয়ে আপনি ঘাটাঘাটি করবেন। আপনি ধরেন হ্যাঁ আজকে ভাইয়া, হচ্ছে বিগত সালের প্রশ্নটা দেখলে হচ্ছে অনেকটাই মানে আপনার ধারণা হয়ে যায় যে প্রশ্নের প্যাটার্ন কেমন থাকতে পারে, কি ওইটা মূলত একটু ধারণা পাওয়া যায়। দেখেন, আমি আপনার একটা বিষয় বলি। আপনি আজকে যদি ধরেন, আজকে আমরা ধরেন 2021-22 সেশনে যে প্রশ্ন, আপনি এই প্রশ্নটা নিয়ে বসেন, প্রত্যেকটা প্রশ্ন আপনি অ্যানালাইসিস করে পড়েন। ওই অ্যানালাইসিস করতে গেলে আপনার আরো 10টা প্রশ্নের উত্তর বেরোয় আসবে। তাহলে তো আপনার এত পড়া মানে পড়তেছেনই তো সবই, তাই না? বিষয়টা আচ্ছা হলো ভাইয়া, হ্যাঁ, জুলাই আন্দোলন নিয়ে কি কোনো প্রশ্ন আসবে না? ওইটা থেকে তো মনে হয় বেশি আসতে পারে, হয়তো বুঝতেছি না। জুলাই আন্দোলন নিয়ে প্রশ্ন আসতেও পারে, নাও পারে। এগুলো তো সাম্প্রতিক সাম্প্রতিক যে কোনো বিষয় নিয়েই প্রশ্ন আসতে পারে। ভাইয়া সাম্প্রতিক থেকে কতটা আসতে পারে? হ্যাঁ, মানে সাম্প্রতিক থেকে কিরকম আসতে পারে, মানে কয়টা এরকম? 2-3টা, 1-2টা থাকেই। এগুলো নিয়ে এত মাথা ঘামানোর দরকার নাই। আপনি ইয়ে পড়বেন, কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন, এই মাসেরটা দরকার এই মাস, আর এর